রিসেন্টলি আপনারা একটি গুম কমিশনের ডকুমেন্টারি দেখতে পেয়েছেন, সেখানে দেখতে পেয়েছেন একক সংগঠন হিসাবে বাংলাদেশে বিএনপি জামাতের পরে বিএনপির পরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং জামাত এবং শিবির একসাথে করলে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল, গুমের শিকার ছিল, নির্যাতনের শিকার ছিল। আমাদের এখন পর্যন্ত 6 জন ভাইয়ের আমরা খোঁজ পাই না, ওয়ালিউল্লাহ মুকাদ্দিস সহ 6 জন ভাই এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না। আমাদের শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে, হাজার হাজার ভাইদেরকে পঙ্গু করা হয়েছে। তো এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের কথাগুলো বলতে পারছি। জুলাই বিপ্লব পরবর্তী আমরা 1 বছর জুড়ে আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থী বান্ধব কাজ করতে হয়। শিক্ষার্থীরা যে বলছে নতুন ছাত্র রাজনীতির কথা, সেই ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করে দেখিয়েছি ছাত্র রাজনীতির মডেলটা কেমন হওয়া উচিত, এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের গ্রহণ করেছে। আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পাচ্ছি। এবং আমাদের বিপ্লব পরবর্তী প্রথম দাবি ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে। এবং আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না। এখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে, এখানে ক্রিয়েটিভিটির প্রতিযোগিতা হবে, এখানে মেধার চর্চা হবে, এখানে পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে। তো সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা আজকে বিনির্মাণ করেছি। এবং আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমি আবারও ধন্যবাদ দিতে চাই চমৎকার একটি আজকে বিতর্ক আয়োজন করার জন্য। এই ধরনের ক্রিয়েটিভিটির চর্চায় আমরা চাই, এবং বর্তমান প্রজন্ম চাই, শিক্ষার্থীরাই চাই। এবং আমরা বলতে চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা পূর্ণাঙ্গ একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বাংলাদেশ ছাড়া আপনি বিশ্বের কোনো এমন দেশ পাবেন না যেখানে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হয়। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, অথবা নেপাল ভুটানেও যদি যান, ছোট দেশ, ওইখানে দেখতে পাবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলো এক একটা জ্ঞান উৎপাদনের হাব। শিক্ষার্থীদের কাছে জ্ঞান চর্চা করা, নতুন নতুন জ্ঞানের প্রতি তাদেরকে আকর্ষিত করা। এবং বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশন, সেগুলোর প্রতিযোগিতার একটা হাব। শিক্ষার্থীরা কীভাবে নতুন ইনোভেশন নিয়ে আসবে সেগুলো নিয়ে তাদের মধ্যে চর্চা হয়, কীভাবে সারা বিশ্বে নেতৃত্ব দিবে সেটার প্রতিযোগিতা হয়। কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট বানাতে পারি নাই। এখানে রাজনীতির নামে অপরাজনীতি হয়, ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি আমরা দেখতে পেয়েছি। কিন্তু উন্নত বিশ্ববিদ্যালয় বিশ্বে যদি আমরা দেখি, তাদের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয় গবেষণার মধ্যে। গবেষণা 20%, 22%, 28% পর্যন্ত বরাদ্দ থাকে। আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না। সেটাও শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সেলেন্সি আছে তাদেরকে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে, সাদা নীল বিভিন্ন ধরনের রঙের রাজনীতি। তো এর মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের আমরা যদি বাজেট দেখি, সবচেয়ে নিগৃহীত অবস্থায় আছে আমাদের শিক্ষায় বাজেট। আমাদের 1.5%-এর মতো বাজেট শুধুমাত্র শিক্ষায়। তো এইভাবে তো একটি জাতির উন্নতি হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা, বেসরকারি স্কুলের যারা শিক্ষকরা আছে, কীভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে, কীভাবে পুলিশ আমরা ফেসিবাদী কায়দা তাদের উপর হামলা দেখতে পেয়েছি। তাদের যে ন্যূনতম অধিকার, তাদের যে আবাসন এবং তাদের যে চিকিৎসার যে ভাতা, সেটার জন্য যখন যৌক্তিক আন্দোলন করছে সেখানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। এটা তো ফেসিবাদী কায়দা। আর আমরা যদি আমাদের সমাজের শিক্ষকদেরকে সম্মানিত করতে না পারি, তাদেরকে মর্যাদা দিতে না পারি, তাহলে এই সমাজ থেকে তো গুণীজন বের হবে না। তারাই তো আগামী প্রজন্ম তৈরি করবে। তা আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদের শিক্ষকদেরকে সম্মানিত করুন। তাদের যে মৌলিক চাহিদা আছে, মৌলিক যে দাবি দেওয়া আছে, সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আপনারা ফেসিবাদী কায়দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না, তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। সারা বিশ্বে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করার ঐতিহাসিক একটি সুযোগ আসছে। বাংলাদেশে আমাদের অপার সম্ভাবনা আছে। আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়তে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমরা যদি সঠিকভাবে তাদেরকে নার্সিং করতে পারি এবং নতুন ধারার রাজনীতি যদি আমরা তৈরি করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আগামীর বাংলাদেশে
একটা সম্ভাবনা বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো। আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না, তালেবানেও কায়দাও আমরা চালাতে চাই না। বাংলাদেশটা হবে সবার। এখানে আমরা ন্যায্যতা এনশিওর করব, সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। জুলাইয়ে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, শহীদ ইকরাম, শহীদ আবু সাহেব, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হানরা, যে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে আগামী বাংলাদেশের জন্য প্রস্তুত হইতে হবে। তো আমি আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই যাত্রায় নিজেদেরকে প্রস্তুত করবে এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ইতিমধ্যে তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা আশা করব শিক্ষার্থীরা নিজেদের মেধা, নিজেদের যোগ্যতা, নিজেদের সততা, নিজেদের দক্ষতা এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাবে এবং সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক যে প্রতিনিধিরা হবে, শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব কাজ যারাই করবে, শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে। এবং সে জায়গায় আমি আশা করছি ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল হবে, সেই প্যানেলের যারাই থাকবে তারা সার্বজন গ্রহণযোগ্য হবে এবং সবাইকে নিয়ে কাজ করে স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণ করবে। সে উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।